প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা অনার্স প্রথম বর্ষের কোর্স নম্বর 1003। এই কোর্সটিতে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বাংলা শব্দ গঠন প্রক্রিয়া নিয়ে। শব্দ গঠন প্রক্রিয়া আমাদের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয়, এই প্রক্রিয়াটিকে শব্দ গঠন প্রক্রিয়া বলে। এবং আমরা জানি যে শব্দ গঠনের বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, কিছু অংশ আমরা আলোচনাও করেছি। যেমন তোমার সমাসের মধ্য দিয়ে শব্দ গঠন হতে পারে, সন্ধির মধ্য দিয়ে নতুন নতুন শব্দ গঠিত হতে পারে, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে আমাদের শব্দ গঠিত হতে পারে। এখন আমাদের সিলেবাসে যে অংশগুলো আছে তার মধ্যে আমরা ইতোমধ্যে উপসর্গযোগে শব্দ গঠন, আমরা বিভক্তি যোগে শব্দ গঠন, এই দুইটি অংশ কিন্তু আমরা করেছি। এবং আজ আমরা দেখব সমাস যোগে শব্দ গঠন। সমাস আমরা জানি যে বাংলা ব্যাকরণের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই সমাস আমাদের যে শব্দ গঠন প্রক্রিয়া তার মধ্যে একটা বড় অংশ বা উল্লেখযোগ্য অংশ সমাসের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। আবার আমরা কিন্তু সমাস অধ্যায়টি মাধ্যমিক পর্যায় থেকেই পড়ে এসেছি, অর্থাৎ যারা আমরা এখন অনার্স পর্যায়ের শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ এই ক্লাসটি যারা আমরা দেখছি তারা কিন্তু এসএসসি পর্যায়ে, এইচএসসি পর্যায়ে এই সমাসটা সবাই তোমরা পড়ে এসেছো। তারপরেও দেখা যায় যে সমাস সম্পর্কে বেশ কিছু দুর্বলতা রয়ে যায়, যদিও শব্দ গঠনের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এইটি। সেই জন্য আমরা আজকের ক্লাসটিতে সমাসকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো তাহলে সমাস কি? আসলে সমাস হচ্ছে, বলা হয় সমাস মানে মিলন, সংক্ষেপ বা মিলন, একাধিক পদের এক পদে পরিণত করার একটা পদ্ধতি। অনেকগুলো পদ বা একাধিক পদ যখন একত্রে মিলিত হয়ে একটি পদে পরিণত হয়ে নতুন একটি শব্দ গঠন করে, তখন সেটিকে সমাস বলে। তাহলে সমাসটি কি দাঁড়ালো? সমাস হচ্ছে একাধিক পদের এক পদে মিলনের মধ্য দিয়ে নতুন শব্দ গঠিত হওয়ার পদ্ধতি, যাকে আমরা সংক্ষেপ বা মিলন বলছি। এখন এই যে সংক্ষেপ বা মিলন বা একাধিক পদের এক পদীকরণ, এর মধ্যে দিয়ে যে নতুন শব্দ গঠন, যেটাকে আমরা সমাস বলছি, এই সমাসের প্রক্রিয়াটি কিন্তু সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ভাষায় এসেছে, এবং সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী মূলত সমাসের নিয়মটা পরিচালিত হয়। এখন আমাদের এই যে সমাস আমরা বলছি, এখানে একটি উদাহরণ যদি আমি দিই, যদি তোমাকে একটু সহজ করে উদাহরণ দিলে হয়তো বুঝতে সহজ হয়। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো এখানে কতগুলো পদ আছে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, 6টি পদ আছে যদি সংযোজক অব্যয় সহ আমরা ধরি। এই 6টি পদ, এটিকে একসাথে করে একটি শব্দ তৈরি করা যায়, গায়ে হলুদ। তাহলে কি হলো? একটি নতুন শব্দ তৈরি হলো, যেটা দ্বারা আমরা একটা অনুষ্ঠানকে বুঝি। শব্দটি ছোট হয়ে গেল, শব্দটি আয়াসসাধ্য উচ্চারণ হলো, শব্দটি আমাদের উচ্চারণ করতে শ্রুতিমধুর হলো। আমরা যখন আবার নতুন শব্দ দেখো, যেমন পতি, এই দুইটাকে একসাথে করলে আমরা বলতে পারি দম্পতি। তাহলে জায়া স্ত্রী এবং পতি স্বামী, দুইটাকে মিলে আমরা একটি শব্দ তৈরি করছি, দম্পতি। নতুন আর একটি শব্দ তৈরি হয়ে গেল। এইভাবে সমাসের মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। এই যে সমাসের কথা আমরা বলছি, যেহেতু আমরা এসএসসি এইচএসসি পর্যায়ে একদম খুঁটিনাটি পড়ে এসেছি, অনার্স পর্যায়ে আমরা নিশ্চয়ই অত খুঁটিনাটিতে যাব না, কিন্তু তারপরে যেহেতু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের অনেকেরই আসলে দুর্বলতা রয়েছে, সেই জন্য মোটামুটি সমাসের আদ্যপ্রান্ত আমরা একটু দেখার চেষ্টা করব। তো সমাসের আমরা জানি যে প্রধানত 6 রকম সমাস রয়েছে, এটা তোমরা সবাই জানো। দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু এবং বহুব্রী। এছাড়া আরও আমাদের অপ্রধানও কিছু সমাস রয়েছে, যেমন প্রাদি সমাস এবং নিত্য সমাস। তারপরে কোনো একটা এক্সামিনেশনে ধরো তুমি যে অনার্স পাস করার পরে যে চাকরির বিভিন্ন পরীক্ষা দিতে থাকবে, কখনো যদি প্রশ্ন হয় সমাস কয় প্রকার, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, তুমি কিন্তু সেখানে 6 প্রকারই লিখবে। ওই যে প্রধানত 6 প্রকার, সেটিকে আসলে অ্যান্সার করতে হয়। অপ্রধানগুলো প্রধান অংশের সাথে একীভূত হয়ে এই গণনার মধ্যে আসবে না। তাহলে আমরা প্রধান 6টি সমাস দেখলাম, যার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসটি কি? দ্বন্দ্ব শব্দটির অর্থ হচ্ছে জোড়া। যখন আমরা দেখব যে সমস্ত পদে, আমাদের সমস্যমান পদে প্রত্যেকটি পদই সমান গুরুত্ব দিয়ে উচ্চারিত হয় বা গুরুত্ব লাভ করে, তখন আমরা তাকে বলি দ্বন্দ্ব সমাস। একটি উদাহরণের সাহায্যে আমি বোঝার চেষ্টা করি। যেমন দেখো,
এখানে আমরা যদি একটি শব্দ যদি বলি, মাতা পিতা, এটা একটা সমস্ত, এবং এর ব্যাস বাক্য যদি আমরা করি তাহলে দাঁড়ায় মাতা ও পিতা। তো দেখা যাচ্ছে আমাদের এই যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আসলে সমসমান পদ বলে। এই ব্যাস বাক্যের মধ্যে মূলত দুইটি পদ আছে আর একটি সংযোজক অব্যয় পদ আছে। এই দুইটি পদে কি হলো? সমসমান পদ এরা, এবং এরা দুইজনই কি সমস্ত পদে গিয়ে প্রাধান্য বিস্তার করলো। এইভাবে যদি বলা হয় যে প্রত্যেকটি সমসমান পদ যদি সমস্ত পদে প্রাধান্য লাভ করে, তখন সেই সমাসটিকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসের মধ্যে কি হয়, যেই শব্দগুলো থাকে তাদের মধ্যে একটা মিলন বা জোড়া হয়, কারণ দ্বন্দ্ব শব্দটির ব্যাকরণিক অর্থই হচ্ছে জোড়া। এবং আমরা দেখব মাঝখানে এবং ও আর, এই তিনটির যে কোনো একটি অব্যয় যুক্ত থাকে, এবং ও আর। আমরা এখানে ও দিয়ে যুক্ত করেছি, আমরা যদি এবং দিয়েও যুক্ত করতাম তবু হতো মাতা এবং পিতা যদি আমরা বলতাম। সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটাকে বলা হচ্ছে সমস্ত পদ, যেটা সমাসবদ্ধ পদ। এটা যখন ব্যাস বাক্যে আমরা নির্ণয় করে ফেলি, তখন এই সমস্ত পদের অর্থটা এখানে আরো পরিষ্কারভাবে আমাদের সামনে মুক্তমান হয়ে ওঠে, মানে পরিষ্কারভাবে ফুটে ওঠে, এবং সমাসের একটি নিয়মের মধ্যে সেটি থাকে। তখন আমরা এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের দ্বন্দ্ব সমাস, যেখানে আমরা আবার কি বলেছি যে মানে সমস্ত পদে যে পদগুলো থাকে, সমসমান পদের প্রত্যেকটি পদই কিন্তু সমস্ত পদে থাকে এবং সেগুলো সমানভাবে প্রাধান্য বিস্তার করে। এখানে মাতা পিতা বললে মাতাকেও বোঝায়, পিতাকেও বোঝায়, ফলে কাউকে কিন্তু কম গুরুত্ব বা বেশি গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে না, ফলে এটি একটি দ্বন্দ্ব সমাস হয়েছে। এই দ্বন্দ্ব সমাসটি আবার দুই ধরনের হতে পারে। একটিকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের মধ্যে কি থাকে আমরা কিন্তু খুব দ্রুততার সাথে আমরা একটু দেখার চেষ্টা করব, কারণ পুরো সমাসটাকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি। অলুক দ্বন্দ্ব সমাসে যেটা থাকে সেটি হলো উভয় তোমার পদে, মানে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই বিভক্তি চিহ্ন যুক্ত থাকে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস হবে এবং বিভক্তি চিহ্ন থাকবে। যেমন দেশে বিদেশে, এটাকে আমরা বলছি দেশে ও বিদেশে। তাহলে এটাকে আমরা, যেহেতু আমরা দেখছি যে আমাদের সমস্ত পদে কি আছে, বিভক্তি চিহ্ন আছে, যেগুলো সমসমান পদে বা ব্যাস বাক্যেও ছিল, তো বিভক্তি চিহ্নগুলো রয়ে গেছে। এই বিভক্তি চিহ্ন থাকলে আমরা সেই দ্বন্দ্ব সমাসটিকে বলবো অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দেখলাম বিভক্তি চিহ্ন থাকলে আমরা তাকে বলবো অলুক দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব সমাসে যদি এরকম এই যে দুইটি পদ আছে, এই দুইটি পদের চেয়ে বেশি পদ থাকে, তখন আমরা তাকে বলবো বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব, বিবি, গোলাম। তাহলে বলা হয়েছে যে দুইয়ের অধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। এখানে দেখো তিনটি পদ আছে, আমরা ব্যাস বাক্য করলে দাঁড়াবে কি, সাহেব, বিবি ও গোলাম। তাহলে আমরা এখানে দেখছি তিনটি পদ এখানে যুক্ত হলো, 1 2 3। তাহলে তিনটি পদ অর্থাৎ দুইয়ের অধিক পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস হয় সেটাকে বলে বহুপদী দ্বন্দ্ব। এখানে একটা বিষয় খেয়াল করো, যে আমরা যখন সমস্ত পদ লিখেছি তখন কিন্তু সমাসটিকে কি করেছি, সমস্ত পদটাকে আমরা এই যে হাইফেন দিয়ে যুক্ত করে দিয়েছি, কিন্তু যখন আমরা ব্যাস বাক্যে লিখছি তখন আমরা তাকে কমা দিয়ে দিয়ে যুক্ত করছি, এবং শেষে একটি ও অর্থাৎ একটি অব্যয় আমরা ব্যবহার করছি। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে সমস্ত পদ কিন্তু একটু মনে রেখো যে লেখার দুইটি নিয়ম আছে। একটি হলো সমস্ত পদটি একই মার্জিনের মধ্যে থাকবে, আর যদি কোনো কারণে একই মার্জিনের মধ্যে না থাকতে পারে তখন, যেমন দেখো যে দম্পতি একই মার্জিনের মধ্যে আছে, এরকম ভাবে যুক্তভাবে থাকবে সমস্ত পদ। আর যদি যুক্তভাবে না থাকে, আলাদা লিখতে হয়, তখন কিন্তু মাঝখানে হাইফেন ব্যবহার করে তাদেরকে যুক্ত করতে হয়। এই ছিল আমাদের দ্বন্দ্ব সমাস। আশা করছি দ্বন্দ্ব সমাস আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ শব্দের একাধিক সমাসের যে জোড়া আসলে, এবং প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে। এবার আমরা চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ সমাস, যেটি হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি হয়? কর্মধারয় সমাসে পূর্বপদ সাধারণত বিশেষণ হয় আর পরপদ সাধারণত বিশেষ্য হয়। তাহলে এই কর্মধারয় সমাসটি গঠিত হয়। যেমন আমরা একটি উদাহরণ যদি চিন্তা করি, যে মহানবী, মহান যে নবী, এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ হচ্ছে মহান, অর্থাৎ মহান, এটা একটা অ্যাডজেক্টিভ, গুণকে বোঝাচ্ছে। পরপদ নবী, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ফলে বিশেষণ প্লাস বিশেষ্য, এটা হচ্ছে কর্মধারয়ের প্রধান একটি সূত্র। পূর্বপদ হবে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, পরপদ হবে
বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন। এই ভাবাপন্ন শব্দটা দিয়ে এটা আমরা এই জন্য বুঝালাম যে অনেক সময় এমন হয় যে ব্যতিক্রম হিসেবে দুইটি বিশেষণ বা দুইটি বিশেষ্য হতে পারে, তবে সাধারণত পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, এইভাবে আমাদের কর্মধারয় সমাস গঠিত হবে। এই কর্মধারয় সমাসের একটি প্রধান বৈশিষ্ট্য হলো পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা দ্বন্দ্ব সমাসে দেখেছিলাম উভয় পদের অর্থই সমস্ত পদে গিয়ে প্রাধান্য লাভ করে, কিন্তু কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন মহানবী বললে নবীকে বোঝাচ্ছে যিনি অনেক মহান ছিলেন। যেমন দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসন, তাহলে সিংহ এবং আসন এই যে দুইটা জিনিস, সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, এখানে আমরা দেখি যে এইখানে কিন্তু আসন অর্থাৎ পরপদটিকে প্রাধান্য দিচ্ছে, কর্মধারয় সমাসের একটি মূল বৈশিষ্ট্য। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাস বাক্যে সাধারণত যে, যে সে, যেই সে, যিনি তিনি এই জাতীয় অব্যয় বসে। খেয়াল করো যে সংযোজক অব্যয়গুলো কি, একটা হচ্ছে যে, এটা একটা সিঙ্গেল অব্যয়, আর বাকিগুলো কিন্তু ডাবল, যে হাইফেন সে, যে যিনি তিনি, যা তা, এই জাতীয় একটি তোমার সংযোজক অব্যয় বসবে। যেমন দেখো আমরা একটা উদাহরণ করেছিলাম সিংহ চিহ্নিত যে আসন, এখানে কিন্তু যে বসলো। আবার যিনি তিনি, যা তা, এগুলো কোথায় বসে? যেমন ধরো তিনি সাহেব, জজ সাহেব, বা যে চালাক সেই চতুর, তাহলে এইভাবে জোড়া অব্যয় বসতে পারে। আমরা এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটিকে পরিষ্কারভাবে বুঝি। আমরা বলছিলাম যে একটি উদাহরণ দিয়ে বুঝবো, যেমন সিংহাসন। দেখো পূর্বপদ, এখানে পূর্বপদ কোনটি? পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন, কিন্তু সিংহাসন বললে আমরা একটি আসনকে বুঝাই, তাই না? একটি আসন, যে আসনে সিংহের ছবি খোদাই করা আছে, রাজা বাদশারা যেখানে বসেন, সেখান থেকে সিংহাসন শব্দটির তোমার প্রচলন হয়েছে, যে রাজার আসনে সিংহের ছবি খোদাই করা থাকতো বীরত্বের প্রতীক হিসেবে, তাই না? যে তিনি যে অনেক শক্তিশালী রাজত্বের অধিকারী, সেজন্য তাদের আসনটিতে সিংহের ছবি খোদাই করা হতো, সেখান থেকে সিংহাসন শব্দটি উৎপত্তি হয়ে গেল। কিন্তু সিংহাসন বললে তাহলে আমরা কি বুঝি? একটি আসনকে বুঝি, পরপদকে প্রাধান্য দিল। এবং আমরা বলেছি যে, যে সে, যেই সেই, যিনি তিনি, এগুলো বসে, আমরা তো সেটা দেখতেই পেলাম। যেমন সিংহ চিহ্নিত যে আসন, এটা, বা মহান যে নবী, মহান যে নবী ইকুয়াল টু মহানবী, তাহলে আমরা দেখলাম যে এখানে একটি যে অব্যয় বসলো। আবার উদাহরণ দিয়েছি কখনো যে সে, যেই সেই, যিনি তিনি, যেমন যে চালাক সে চতুর, চালাক চতুর, এখানে কিন্তু এই যে সে অব্যয় বসলো, এই জোড়া অব্যয় বসলো। এভাবে কর্মধারয় কখনো জোড়া অব্যয় বসতে পারে, যে সে, এই যেই সে, তারপরে যিনি তিনি, এগুলো কিন্তু বসতে পারে। আমি উদাহরণ দিয়েছি আগে যে যিনি জজ তিনি সাহেব, যেই চালাক সেই চতুর। এইভাবে আমরা কর্মধারয় সমাসে দেখতে পারি অব্যয় বসতে পারে বা একক অব্যয় বসতে পারে। এই কর্মধারয় সমাস এটি কিন্তু আবার প্রধানত চার প্রকার। প্রধানত চার প্রকার কি কি? এখানে আমাদের মধ্য পদলোপী কর্মধারয় আছে, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তার মধ্যে মধ্য পদলোপী কর্মধারয়টি হচ্ছে যে ব্যাস বাক্যের মধ্য পদ লুপ্ত হয়ে যে কর্মধারয় সমাস গঠিত হয়। যেমন এই যে সিংহ চিহ্নিত যে আসন, তাহলে সিংহ চিহ্নিত আসন, চিহ্নিতটা উঠিয়ে দিলে সিংহ এবং আসন এই অংশটুকু রয়ে যায়, এটাকে আমরা বলছি মধ্য পদলোপী কর্মধারয়। যেমন সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র, তাহলে সংবাদ বহনকারী পত্র, বহনকারী শব্দটা ব্যাস বাক্য থেকে উঠিয়ে দিয়ে মাঝখানের অংশটুকু নিয়ে সমাসটি গঠিত হচ্ছে। এই যে মাঝখান থেকে একটি পদ লুপ্ত হয়ে গিয়ে সমাস গঠনের যে প্রক্রিয়া, এটিকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লুপ্ত হয়ে সমাস গঠিত হয় তাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয়। আর ঝামেলা হয় কিন্তু আমাদের উপমান এবং উপমিত কর্মধারয়ের মধ্যে অনেকের। আসলে খুব ঝামেলার কিছু নাই। উপমান এবং উপমিত কর্মধারয়ের একটি মূল বৈশিষ্ট্য হলো যে এই উপমান এবং উপমিত কখন হয়? উপমা যখন তুলনা হয় কোনো কিছু, তখনই আমরা কিন্তু বলি কি উপমা দেয়া হলো, তাই না? তুলনা। একটা শিশু খুবই সুন্দর, আমরা বললাম শিশুটি যেন চাঁদের মতো, তাহলে চাঁদের সাথে শিশুটিকে কি একটা উপমা দেয়া হলো বা তুলনা দেয়া হলো। তো উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়ের মধ্যেও কিন্তু এই তুলনার বিষয়টি থাকে। যখন আমরা দুইটি বিষয়ের মধ্যে তুলনা করি তখন কখনো উপমান কর্মধারয় হয়, কখনো উপমিত কর্মধারয় হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কখন উপমান হয় আর কখন উপমিত হয়? তুলনার ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা যেহেতু ছোট ছোট বিষয়গুলো আগে পেয়েছি, এই জন্য আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, তাহলে অনেকগুলো ক্লাস লেগে যাবে। আমরা কিন্তু জানি, তারপরে একটু যদি তোমাদের প্রবলেম যেন না হয় সেই জন্য বলি, যখন তুলনা করা হয়
তখন যেটি প্রত্যক্ষ পদ সেটিকে আমরা বলি উপমিত পদ, আর যেটি দূরে আছে পরোক্ষ পদ সেটিকে আমরা বলি উপমান পদ। যেমন আমরা যদি একটি উদাহরণ করি যে কাজলের ন্যায় কালো যে কেশ, কাজল কালো কেশ, তাহলে আমরা একটা কেশকে দেখে কিন্তু কাজলের সাথে তুলনা করছি। কারো একজনের চুল আমরা দেখলাম খুবই সুন্দর কাজলের মতো, তাহলে কাজলের ন্যায় কালো যে কেশ, কাজল কালো কেশ। এই যে কাজল কালো কেশ, এখানে কিন্তু তুলনাটা কার কার মধ্যে হচ্ছে? কেশের সাথে এবং কাজলের সাথে। তাহলে তোমার এখানে প্রত্যক্ষ পদ কোনটি? প্রত্যক্ষ পদ হলো তোমার কেশ। কেশ দেখেই তো আমরা তুলনাটা দিয়েছি কাজলের সাথে। সুতরাং এখানে প্রত্যক্ষ পদ হচ্ছে কেশ, পরোক্ষ পদ হলো আমাদের কাজল। এই যে দুটি দ্রব্যের মধ্যে বা দুটি জিনিসের মধ্যে এরকম তুলনা হয়, তখনই কিন্তু উপমা এবং উপমিত কর্মধারয় সমাস সৃষ্টি হয়। মনে রাখতে হবে, যখন গুণবাচক পদ বা বিশেষণ উপস্থিত থাকে তখন সেই সমাসটিকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। এটি হচ্ছে মূল একটি পয়েন্ট, যে উপমান এবং উপমিতর মধ্যে আমরা কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভটি আছে কি নাই। যদি অ্যাডজেক্টিভ থাকে, আমাদের অন্যান্য বৈশিষ্ট্য যেহেতু তোমরা স্কুলে কলেজে পড়েছো, আমি ওইদিকে খুব বেশি এর জন্য যাচ্ছি না, মূল বিষয়টিকে দেখাচ্ছি। যে যদি তোমার অ্যাডজেক্টিভ যদি থাকে তুলনাতে, তাহলে সেটা উদাহরণটিকে আমরা বলি উপমান কর্মধারী সমাস। আর যদি তুলনার মধ্যে কোনো গুণ বা অ্যাডজেক্টিভ না থাকে, গুণবাচক শব্দ অনুপস্থিত থাকে, তখন আমরা তাকে বলি উপমিত কর্মধারী সমাস। তাহলে তুমি উদাহরণটির মধ্যে গুণবাচক পদটি উপস্থিত আছে কি নাই সেটি তোমাকে দেখতে হবে। যেমন কাজলের ন্যায় কালো যে কেশ, আমরা বলেছি কাজল কালো কেশ। তাহলে এই যে কাজল কালো কেশ, আমরা যদি একটু উদাহরণটা দেখি, তাহলে এখানে একটু জটিলতা হয় অনেকে। দেখো, সমস্ত পদটা হলো কাজল কালো কেশ, এটাকে আমরা বেশ বাক্য করেছি কাজলের ন্যায় কালো যে কেশ। তাহলে আমরা এখানে তুলনা করছি কার কার সাথে? কাজলের সাথে আর হচ্ছে কেশের সাথে। কেশটা হচ্ছে প্রত্যক্ষ পদ, কাজলটা হচ্ছে পরোক্ষ পদ। এই ন্যায়টা হচ্ছে তুলনাবাচক পদ, আর এই যে কালো অর্থাৎ গুণবাচক, এটা কিন্তু দোষ গুণকে বোঝাচ্ছে, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা এখানে উপস্থিত আছে। আর আমরা জানি যে যখনই অ্যাডজেক্টিভ বা গুণবাচক পদ উপস্থিত থাকবে, তখনই সেই সমাসটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। এটা কিন্তু উপমান কর্মধারয় সমাস হয়েছে। আবার যখন গুণবাচক পদ অনুপস্থিত থাকবে, তুলনার ক্ষেত্রে তুলনা হবে, প্রত্যক্ষ পদ আর পরোক্ষ পদ থাকবে, অর্থাৎ উপমিত পদ আর উপমান পদ থাকবে, দুইটা পদ থাকবে এবং তুলনাবাচক শব্দও থাকবে, কিন্তু কোনো গুণবাচক পদ থাকবে না। যেমন মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে দেখো, এখানে কিন্তু মুখ হচ্ছে প্রত্যক্ষ, আমরা একজনের মুখ দেখেছি, তো এত সুন্দর যেন চাঁদের মতো, চাঁদ হচ্ছে এখানে পরোক্ষ, আর ন্যায় হচ্ছে তুলনাবাচক শব্দ। তাহলে মুখের সাথে চাঁদের তুলনা করলাম ন্যায় দিয়ে, তুলনাবাচক শব্দ দিয়ে, কিন্তু মুখ চাঁদের ন্যায় মানে বৈশিষ্ট্য যেটা, অ্যাডজেক্টিভ যেটা, গুণবাচক বা দোষবাচক যেটা বলো, দোষ গুণের যে বিষয়টি, সেই কোনো গুণবাচক পদ এখানে অনুপস্থিত আছে। তাহলে গুণবাচক পদ যদি অনুপস্থিত থাকে, তখন আমরা এটাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। এটা কিন্তু উপমিত কর্মধারয়। আর আমাদের যখন গুণবাচক পদটি থাকে, গুণবাচক পদটি থাকে, তখন আমরা এটাকে বলছি কি, এটা হলো উপমান কর্মধারয়। তাহলে আশা করি এটা আমরা পরিষ্কার হলাম, যে যখন গুণবাচক পদ থাকবে তখন হবে উপমান কর্মধারয়, আর যখন গুণবাচক পদ অনুপস্থিত থাকবে, সেই অনুপস্থিত থাকবে, তখন আমরা তাকে বলবো উপমিত কর্মধারয়। একদম বেসিক জিনিসটা কিন্তু বললাম। হ্যাঁ, তুমি অ্যাডজেক্টিভ দিয়ে জাজ করতে পারবে। যেমন ধরো একটি উদাহরণ যদি আমি বলি যে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, তাহলে দেখো শুভ্র এটা একটা অ্যাডজেক্টিভ, গুণবাচক পদ আছে, তাহলে এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস, তাই না? আমরা দেখব যে আবার যদি গুণবাচক পদ না থাকে, যেমন পুরুষ সিংহের ন্যায়, তা পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় কেমন, শক্তিশালী না দুর্বল না ভীরু সাহসী কোনটা সেটা বলা হয় নাই, তাহলে এই ধরনের কোনো গুণবাচক পদ এখানে নাই, তখন আমরা তাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। সুতরাং উপমান এবং উপমিত মূল বৈশিষ্ট্য হচ্ছে গুণবাচক পদটি আছে কি নাই, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা চলে আসি রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় কিন্তু একটি তুলনা,
সেখানে উপমান পদ আর উপমিত পদ এই দুটোর মধ্যে তুলনা থাকে। আমরা জানি যে উপমিত পদ কোনটি, দুইটি বস্তুর মধ্যে যখন তুলনা হয় প্রত্যক্ষ পদটির নাম উপমিত পদ আর পরোক্ষ পদটির নাম হচ্ছে উপমান পদ। যেমন এখানে তোমার কাজল আর কেশ হচ্ছে উপমিত পদ মানে প্রত্যক্ষ, আর কাজলটা হচ্ছে উপমান পদ বা পরোক্ষ পদ। এটা কিন্তু পদের কথা বলছি। আর সমাসটা হচ্ছে গুণের দৃষ্টিকোণ থেকে। কিন্তু রূপক কর্মধারায় কি হয়? রূপক কর্মধারায় কিন্তু এই উপমান অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ পদ আর উপমিত অর্থাৎ প্রত্যক্ষ পদ এই দুটির মধ্যে তুলনা করা হয়। তুলনা করা হয়ে দুইটির মধ্যে একটি অভেদ কল্পনা করা হয়। এই অভেদ যখন হয় তখনই কিন্তু সেটাকে আমরা বলি রূপক। রূপকের মধ্যে অভেদ থাকবে আর উপমান আর উপমিতর মধ্যে শুধু তুলনা থাকবে। এখন অভেদ জিনিসটা কি? অভেদ হলো গিয়ে মানে অভেদ হচ্ছে যেটা একই রকম, অর্থাৎ কোনো ভেদাভেদ নেই। দুইটা জিনিস যদি একই রকম হয় তখন আমরা তাকে বলি অভেদ। যেমন আমি যদি বলি যে এই ডাস্টারটি আমার কাছে যেমন প্রিয় এই কলমটিও তেমন প্রিয়, তাহলে কিন্তু কি হলো? দুইটা ভিন্ন জিনিস। আবার যদি আমরা মানে অভেদ করার কিন্তু একটা চেষ্টা করেছি, কিন্তু আমরা যদি এরকমই দুইটা কলম দেখিয়ে বলি যে এই দুইটি কলম যেন একই, হ্যাঁ দুইটি যেন একই, দুইটা আছে দুই হাতে একই, তখন কিন্তু অভেদ হয়ে যায়। আমি যদি বলি যে ডাস্টারটা আমার কাছে কলমের মতো প্রিয়, সেটা একরকম, আর ডাস্টারটার কলমটা যেন একই, তাহলে কিন্তু অভেদ হয়ে যায়। অভেদ হলো যে যেটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা বলছি কি এখানে কেসটি হচ্ছে কাজলের মতো, কিন্তু সেটা কিন্তু তুলনা দিয়েছে, অভেদ হয় নাই, কেউটার মতো অনেকটা। কিন্তু অভেদ কখন হয়? যখন দুইটা একই বোঝায় তখন হয়ে যায় অভেদ। একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝবে। যেমন একটা উদাহরণে আসো, যেমন হচ্ছে আমরা একটি উদাহরণ দিয়ে বুঝি, কারণ রূপক কর্মধারাটা আমরা অনেকে বুঝতে পারি না যে কিভাবে অভেদ হয়। যেমন ধরো মন মাঝি, এটা সবাই কিন্তু নির্ণয় করতে পারে যে এটা হচ্ছে মন রূপ মাঝি। তাহলে মাঝখানে রূপ শব্দটি দিয়ে রূপক কর্মধারণ করলো মন রূপ মাঝি। এখানে দুইটা জিনিসের মধ্যে কিন্তু অভেদ হলো, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে মাঝি। এখানে মনটা হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ বা কাছে আছে, মাঝিটা হচ্ছে পরোক্ষ বা দূরে আছে। তাহলে প্রশ্ন হতে পারে তোমার মনে যে এই মন এবং মাঝির মধ্যে কিভাবে একটা অভেদ হয়? দুইটা তো দুই জিনিস, মন একটা অনুভূতি, মাঝি একটা ব্যক্তি, তাহলে এটা কিভাবে অভেদ হলো? দুইটা একই হলো, দুইটা কলম অভেদ হলো, ঠিক আছে বুঝলাম, কিন্তু একটি অনুভূতির সাথে একটি ব্যক্তি কিভাবে অভেদ হয়? এখানে কিন্তু তোমাকে খেয়াল করতে হবে এটা আসলে এর তাৎপর্যগত দৃষ্টিকোণ থেকে অভেদ হয়েছে। কিরকম? একটা মাঝি কি করে? একটা নৌকাকে পরিচালনা করে, ডানে বামে যাবে, কোন দিকে যাবে নাকি থামবে, সবকিছু নিয়ন্ত্রণ করে মাঝি। ঠিকভাবে তেমনি মানুষটাকে, একটা মানুষ কি করবে, কোন দিকে যাবে, কি আচরণ করবে, সেটা নিয়ন্ত্রণ করে তার মন। তাহলে মনটা হচ্ছে মাঝির মতো। মাঝি যেমন একটি নৌকাকে নিয়ন্ত্রণ করে, মন সেভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য বলেছে মন হচ্ছে গিয়ে মাঝির মতো, মন রূপ মাঝি। আশা করি বুঝতে পেরেছো। আরো একটি উদাহরণ দেখো, বিষাদ সিন্ধু। তাহলে বলছে কি বিষাদ রূপ সিন্ধু। সিন্ধুটা কিন্তু, বিষাদটা কিন্তু কষ্ট, যেটা যার যার অনুভূতি কাছে আছে, আর সিন্ধু সমুদ্র, এটা অনেক দূরে, কক্সবাজার, তাই না? তাহলে বিষাদের সাথে সিন্ধুর সাথে কিভাবে তুলনা করছে? বলছে যে ওনার কষ্টটা এত বেশি যেন সমুদ্রের মতো। সমুদ্রের যেমন কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি তার কষ্টেরও কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলা হয়েছে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখো এইভাবে কিন্তু অভেদ কল্পনা করা হয়েছে। আশা করছি আমরা কর্মধারের সমাস বুঝতে পারলাম। এবার আমরা চলে আসি দ্বিগু সমাসে। দ্বিগু সমাসে কি হয়? দ্বিগু সমাসে কিন্তু পূর্বপদ সাধারণত সংখ্যাবাচক হয় আর পরপদ সাধারণত বিশেষ্য হয়। যেমন ধরো চৌরাস্তা, চার রাস্তার সমাহার। তাহলে এই যে চৌ, এটা একটা সংখ্যা চার, আর রাস্তা এটা কিন্তু একটা নাউন। তাহলে এইভাবে পূর্বপদ হবে বিশেষ সংখ্যাবাচক, পরপদ হবে বিশেষ্য, এবং এটি সমাহার বা মিলন অর্থে সন্ধিটা হবে। চৌরাস্তার সমান মানে কি? যেখানে চারটি রাস্তা এসে একত্রিত হয়েছে। তুমি যে কোনো এলাকায় যেখানে শুনবা যে চৌরাস্তায় গিয়ে দেখবে যে মিনিমাম চারটি রাস্তা কিন্তু এখানে আছে। যদিও অনেক জায়গায় পাঁচ রাস্তা একত্রিত হলেও ওটাকে চৌরাস্তা হিসেবে নামকরণ করে, কিন্তু যাই হোক সেটাও কিন্তু মিলনার্থে একটু যে নাম হয়ে গেছে চৌরাস্তা। তাহলে চৌরাস্তা মানে কিন্তু চারটি রাস্তার যেই সংযোগ স্থল। তো আমরা যেটা বলছিলাম, পূর্বপদটি হবে সংখ্যাবাচক, পরপদ হবে বিশেষ্য, এবং সেটা সমাহার বা মিলন অর্থে গঠিত হবে, এবং ব্যাস বাক্যে তোমার সম্ভার কথাটির উল্লেখ থাকবে। তাহলে কিন্তু আমরা এই দ্বিগু সমাসকে পাবো। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি কিরকম। যেমন দেখি
এই যে চৌরাস্তা শব্দটা যেহেতু তোমাকে বললাম, এই উদাহরণটাই দিই, এটা সহজ এবং আমরা আমাদের সমাজে এটা দেখতে পাই রাস্তাঘাটে। চৌরাস্তা, পূর্বপদ দেখো চৌ, যেটা হলো চার, আর পরপদ অর্থাৎ সমস্ত পদের শেষ অংশ রাস্তা, এটা কিন্তু একটা নাউন। তাহলে এখানে কি হচ্ছে, ব্যাস বাক্যটা হচ্ছে চার রাস্তার সমাহার। চার রাস্তার সমাহার। তাহলে চারটি রাস্তা এসে যেখানে মিলে গেছে, হ্যাঁ, চারটি রাস্তা এই যে মিলে গেছে বলছে চৌরাস্তা, এই মিলন অর্থে কিন্তু এটা হয়। এবং ব্যাস বাক্যে সবসময় কি হয়, সমাহার কথাটির উল্লেখ থাকে। তুমি যদি এরকম আরো উদাহরণ চিন্তা করো, এই মিলন অর্থেই হবে। যেমন ধরো তুমি যদি বলো শতাব্দী, তাহলে কি হবে, শত অব্দের সমাহার। 100 বছর হলে একটা শতাব্দী হয়, 100টা বছরের মিলন। যদি বলো ত্রিফলা, তিন ফলের সমাহার, তার মানে কি তিনটা ফল মিলে এই দ্রব্যটা তৈরি করা হয়েছে, ত্রিফলা। এইভাবে যখন পূর্বপদ একটি সংখ্যা, পরপদ একটি বিশেষ্য এবং সমাহার বা মিলন অর্থে সমাসটি গঠিত হবে, ব্যাস বাক্যে সমাহার শব্দটির উল্লেখও থাকবে, তখনই কিন্তু সেটা হয়ে যাবে আমাদের দ্বিগু সমাস। তো আমরা আসলে দ্বিগু সমাস পর্যন্ত আজকে রাখি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে এবং এটা একটু জটিল প্রক্রিয়া। আমার মনে হয় যে সবগুলো সমাস চেষ্টা করলেও একটা ক্লাসে শেষ করা আমাদের সম্ভব হবে না। আশা করছি যে আগামী আরেকটি ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটুকু আমি শেষ করতে পারবো। আজকের ক্লাসটি একাধিকবার মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি সমাজ সম্পর্কে তোমাদের যে দুর্বলতা বা জটিলতা যদি থেকে থাকে সেটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে। আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই সেই প্রশ্নগুলো দিবে, আমি সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।